ফিনিক্স ডিমন তিয়াকে বাঁচানোর জন্য যুদ্ধের রাজা অরিক নিজের সবকিছু হারিয়ে ফেলল। শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য নিজের পজিশন হেভেন সবকিছু ছেড়ে দিল। কিন্তু শেষটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাদের ভালোবাসাটা শুরু যেমন মধুর ছিল, তেমনি একসময় সেটা চরম বিষাক্ত রূপ লাভ করে। তাদের মাঝে চরম সত্যই সে করা নাড়ে, আর তা হলো গড এবং ডিমন কখনো এক হতে পারে না। একসময় তারা দুজনই একে অন্যকে ভীষণ ভালোবেসেছিল, কিন্তু সময়ের সাথে সাথে কেন তারা একে অন্যের শত্রুতে পরিণত হলো সেই গল্পই তোমাদেরকে বলবো। তোমাদের পছন্দের আবারও ফ্যান্টাসি রোমান্স ড্রামা নিয়ে এসেছি, যার মোট 40টা এপিসোড আছে। এই ড্রামার নাম হলো ডেস্টিনি অ্যান্ড সেভিং। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই বলা হয় একটা জাদুকরী পাথর ছিল, যেই পাথরটা হিমাদ্রি মাউন্টেনে লুকানো ছিল। এই পাথরের শক্তি দ্বারা 3টা বিশ্বকে কন্ট্রোল করা যেত। এই পাথরের শক্তি এতটাই বেশি ছিল যে এটার শক্তির মাধ্যমে স্বর্গ এবং পৃথিবীর যে কোনো সময়কেই পরিবর্তন করা যেত। এমনকি এটার মাধ্যমে জীবন মৃত্যুকেও কন্ট্রোল করা যেত। এই মূল্যবান পাথরটিকে সুরক্ষিত রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল ড্র্যাগন ওয়ারিয়র অরিককে। সেই শক্তিশালী পাথর ছিনিয়ে নেওয়ার জন্য ডিমন ক্ল্যানের লোকেরা যখন ইমর্টালদের উপরে আক্রমণ করেছিল, অরিক তখন তাদের সঙ্গে যুদ্ধ করে। ফিনিক্স ক্ল্যানের রানী নীলা, যে কিনা কালো নামের ডিমনকে ভালোবেসেছিল, তাকে সাহায্য করার জন্য সে নিজের মূল্যবান আত্মাকে বিসর্জন দিয়েছিল সেই মূল্যবান পাথর উদ্ধার করার জন্য। যখন ডিমনেরা সেই পাথর উদ্ধার করে ফেলেছিল, তখন অরিক তাকে আটকানোর জন্য নিজের বরফের শক্তি ব্যবহার করে সেই মূল্যবান পাথর সহ সকল ডিমনকে সমুদ্রের তলদেশে বন্দী করে দেয়। এমনকি সে নিজেও তাদের সঙ্গে সিল হয়ে যায়, যার কারণে মায়াবিনী নামের সেই সমুদ্রটা পুরোটা বরফে পরিণত হয়ে যায়। সকল ডিমনের সঙ্গে ড্র্যাগন পাওয়ারফুল অরিক সে নিজেও সেখানে সিল হয়ে সারা জীবনের জন্য থেকে যায়। এখন 1000 বছর পরের সিন দেখানো হয়। ফিনিক্স ক্ল্যানেরা যেহেতু ডিমনদেরকে সাহায্য করেছিল, এজন্য ফিনিক্স ক্ল্যানকে এখন আর দৈবিক ক্ল্যান বলা হয় না। ইমোর্টাল ক্ল্যানের লোকেরা তাদেরকে বহিষ্কৃত ঘোষণা করেছে এবং তাদেরকেও ডিমন আখ্যা দিয়ে আলাদা করে ফেলেছে। 1000 বছর আগে হওয়া যুদ্ধের পর থেকে ফিনিক্স ক্ল্যানে আর কোনো রানী বা রাজা আসেনি। ফিনিক্স ক্ল্যানে থাকা সবচেয়ে বৃদ্ধ, যাকে সবাই দাদু বলে ডাকত, তিনি সেই ফিনিক্স ক্ল্যানের বেঁচে থাকা সকল মানুষদেরকে ডাকে। সকল ফিনিক্সদের কাছ থেকে সে একটা একটা করে পালক নিচ্ছিল, কারণ সে 100টা পালকের তৈরি পাখা তৈরি করতে চায়, যে পাখাটা হবে অনেক বেশি শক্তিশালী। আর এটা তারা তিয়ার জন্য তৈরি করছিল। এই তিয়া ছিল তাদের ক্ল্যানের যিনি রানী মারা গিয়েছে তার একমাত্র মেয়ে। মারা যাওয়া রানীর দেহাবশেষ থেকেই তার জন্ম হয়েছে। তারা এই শক্তিশালী পাখা তৈরি করছে যেন এটা তিয়া ব্যবহার করে তার বোনের আত্মাকে পুনরায় উদ্ধার করতে পারে। এর মাধ্যমে হয়তো তাদের ইমোর্টাল স্ট্যাটাস তারা খাবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবে। তাদের এসব কথার মাঝেই সেখানে রুদ্র নামের একটা ছেলে চলে আসে। সে বলছিল ওই তিয়া নামের মেয়েটিকে তারা যেন তাদের ক্ল্যানের লিডার না বানায়, তাকে তাদের লিডার বানাতে বলছিল। কারণ সে মনে করে তিয়ার কোনো পাওয়ারই নেই, কোনো যোগ্যতা নেই। এমনকি তার বোনের কারণেই তাদের ক্ল্যান এখন ইমোর্টাল স্ট্যাটাস হারিয়েছে। এসব নিয়ে তর্ক চলছিল। তখনই সেখানে তিয়া চলে আসে। সে তাকে এখানে থেকে চলে যেতে বলে। সে যখন তর্ক করে আর বলে তোমার সামান্য পাওয়ার দিয়ে তুমি কি করবে, তখনই তিয়া তাকে তার পাওয়ার দিয়ে কাবু করে ফেলে। তাকে আঘাত করে বুঝিয়ে দেয় যে কে বেশি পাওয়ারফুল। রুদ্র তখন অনেক রেগে যায় আর বলে একদিন তোমাদের সবাইকে আমার পায়ের নিচে এসে কান্না করতে হবে আর এখানেই আশ্রয় লাভ করতে হবে, তখন দেখব তোমরা কোথায় যাও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। দাদামশাই এখন তাকে 100টা পালকের তৈরি পাখা তৈরি করে দেয়, যেটা অনেক জাদুকরী শক্তিসম্পন্ন। এটা দিয়ে তারা তাকে গুড লাক জানায়। বলে সে যেন দ্রুতই তার বোন নীলাকে সেই বরফের পাহাড় থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারে, তার আত্মাকে পুনরুদ্ধার করতে পারে। তিয়া যখন তার পালকের সেই পাখায় চড়ে হেভেনের দিকে রওনা যায়, সেটার গেটে যাওয়া মাত্রই সে একটা অদ্ভুত শক্তি অনুভব করে। তখনই তার পাখাটা গেটের ভেতরে পড়ে যায় আর সে নিচে পড়ে যায়। নিচে ছিল বরফের পাহাড়। সে অনেক কষ্ট করে ওপরে ওঠে। তখনই সে ওখানে খেয়াল করে বরফের নিচে কে যেন আটকা পড়ে আছে। বরফ স্পর্শ করা মাত্রই সেই বরফ ফেটে যায় আর ভেতরের থেকে একটা ছেলে উঠে এসে তার গলা চেপে ধরে। সে তাকে বলে তুমি এখানে কি করছো, সত্যি করে বলো, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলতে বলতেই সে নিজেই ড্র্যাগনে রূপান্তরিত হয়ে যায় আর সেখানে দুর্বল হয়ে পড়ে থাকে। এদিকে ডিভাইন লর্ড সুমন যখন হেভেনের গেটে আসে, তখন সে ওখানে ফিনিক্সের সেই পালকের পাখা পড়ে থাকতে দেখে। এটা দেখে সে অনেক অবাক হয় আর নিচে মায়াবিনী সাগরের দিকে তাকায়। তার মনে হয় সেখানে কোনো একটা সমস্যা হয়েছে। কিন্তু মায়াবিনী সাগরে করা যে সিল করা ছিল, সেই সিলে কোনো সমস্যা হয়নি। এই বিষয়টি সে এসে হেভেনলি লর্ডকে জানায়। তারা অনুমান করছিল হয়তো ড্র্যাগন ওয়ারিয়র অরিক জেগে উঠেছে। যদি এমনটা হয় তাহলে তো খুবই ভালো। এটা ভেবে তারা অনেক খুশি ছিল। এদিকে তিয়া অরিককে আবার পুনরায় মানুষ রূপে ফিরিয়ে নিয়ে আসার জন্য নিজের জাদু ব্যবহার করে সেখানে একটা পুকুর তৈরি করে, যেটা অরিকের শরীরকে হিল করবে। কিছুক্ষণ সে ওখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে অরিক তার ড্র্যাগন রূপ থেকে আবারও মানুষ রূপ ধারণ করে উঠে আসে।
সে ঘুমন্ত তিয়াকে চেক করে বুঝতে পারে সে একটা সাধারণ ফিনিক্স পাখি, কিন্তু এরপরেও সে কিভাবে এই মায়াবিনী সাগরে প্রবেশ করল আর ব্যারিয়ার ভেঙে তাকে মুক্ত করল এইটাই সে বুঝতে পারছিল না। তিয়ার যখন জ্ঞান ফিরে আসে তখন সে আশেপাশে সেই ড্রাগনকে না দেখতে পেয়ে অস্থির হয়ে যায়। তখনই অরিক সেখানে আসে আর তাকে বলে, আমি এখানে আছি। তখন সে বলে, ও তুমি এখানে, আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি, তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। অরিক তাকে জিজ্ঞাসা করে সে আসলে কে আর এখানে সে কিভাবে প্রবেশ করল। তখন সে বলে, আমি জানি না কিভাবে প্রবেশ করলাম, আমি তো বাহিরে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন এখানে পড়ে গিয়েছি। অরিক তাকে জিজ্ঞাসা করে বাহিরের আবহাওয়া এখন কেমন, বাহিরে কি ঠান্ডা। তিয়া তাকে গরম অনুভব করায়। তখন সে গরম অনুভব করে অনেক খুশি হয় আর বলে, 1000 বছর ধরে আমি এত গরম অনুভব করিনি, বাহিরের সবাই ভালো আছি এটা ভেবে আমি খুবই খুশি হয়েছি। তখন সে অবাক হয়ে বলে, আপনি 1000 বছর ধরে এখানে বন্দী ছিলেন? অরিক বলে, আমি এখানে বন্দী ছিলাম না, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। সে বলে, সে যাই হোক, আমি আপনাকে বাঁচিয়েছি, এটা আপনার মনে রাখতে হবে। আর এখানে আসার সময় আমার শক্তিশালী পাখা কোথাও হারিয়ে গিয়েছে, আপনি কি ওটা দেখেছেন? কোথায় লুকিয়ে রেখেছেন? এসব কথার মাঝে বরফে ফাটল ধরতে শুরু করে। এটা দেখে অরিক সেদিকে যায় আর তিয়াকে বরফ বানিয়ে রেখে যায় যেন সে কোথাও যেতে না পারে। বরফের নিচে থাকা সে ডিভাইন আর্টিফ্যাক্ট বেরিয়ে আসতে চাইছিল। এমনটা হলে ডিমনেরা মুক্ত হয়ে যেত। সে অনেক পাওয়ার দিয়ে সেটা আটকানোর চেষ্টা করছিল। এটা দেখে তিয়াও তাকে সাহায্য করতে শুরু করে। তারা দুজন মিলে এটাকে সিল করতে শুরু করে। ফাইনালি এটা সিল করে ফেলে, কিন্তু তিয়া অনেক অসুস্থ হয়ে যায় আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে সে নিজের পাওয়ার দিয়ে তাকে হিল করার চেষ্টা করে, কিন্তু এর ফলে তিয়ার শরীর অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছিল আর সে বরফ হয়ে যাচ্ছিল। অনেক বুঝতে পারে সে যদি তাকে এভাবে নিজের বরফের পাওয়ার দিতে থাকে, সে তো ফিনিক্স ডিমন, তার আগুনের পাওয়ার, তাহলে বিষয়টা আরও খারাপ হয়ে যাবে। এজন্য সে তাকে হিলিং পুকুরে নিয়ে যায় আর সেখানে গিয়ে নিজের শরীরের তাপের সাহায্যে তাকে হিল করতে থাকে। এসব কাজ শেষে তারা দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তারা দুজন একে অন্যকে জড়িয়ে থাকতে দেখে অনেক লজ্জা পেয়ে যায়। টিয়া বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু সে তাকে যেতে দেয় না, কারণ সে জানতে চাইছিল টিয়া আসলে এখানে কি করতে এসেছে। এজন্য সে জোর করে তাকে নিজের সঙ্গে করে হেভেনে নিয়ে যায়। যখন সে প্রবেশ করে তাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। 1000 বছর পরে তার মাস্টারকে দেখে তো শিষ্য অনেক খুশি হয়ে যায়। টিয়া এবার অরিকের আসল পরিচয় জানতে পারে। সে এখানে জানতে পারে 1000 বছর পূর্বে পুরো পৃথিবীকে যে বাঁচিয়েছিল সে আর কেউ নয়, এই ড্রাগন ওয়ারিয়র অরিক। তাকে হেভেনের প্রাসাদে থাকা সকলেই অভিবাদন জানায়। সবাই তাকে দেখে অনেক খুশি ছিল, তাকে অনেক সুন্দর সুন্দর উপহার দিচ্ছিল। এখানে মাস্টার সুমন তাকে জিজ্ঞাসা করে সে তার সঙ্গে করে কাকে নিয়ে এসেছে, ওই মেয়েটা কে, মেয়ের পরিচয় কি। অরিক তাদের সবাইকে জানায় সে একটা সিম্পল কই মাছ। সে তাকে নিজের শিষ্য হিসাবে এখানে নিয়ে এসেছে। পথে সে তাকে অনেক সাহায্য করেছিল, এজন্য সে তাকে নিজের শিষ্য বানিয়েছে। সে তিয়ার পরিচয় লুকাচ্ছিল, কারণ ইমর্টাল ক্ল্যান যদি জানতে পারে সে একটা ফিনিক্স পাখি তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এই বিষয়টাই যখন তিয়া তার বন্ধুকে বলতে যাচ্ছিল তখনই সে গিয়ে তার মুখ বন্ধ করে দেয় আর তার শিষ্যকে চলে যেতে বলে। শিষ্য চলে যাওয়ার পরে অরিক তাকে ভালো করে বুঝিয়ে বলে যে কেন সে তার পরিচয় হাইড করেছে আর তাকে কই মাছ বলে সম্বোধন করেছে। এখন সে তার আসল পাওয়ার সিল করে তাকে কই মাছে রূপান্তর করে দেয়, যেন কেউ তাকে ফিনিক্স পাখি হিসেবে চিনতে না পারে। এজন্য তো টিয়া অনেক বেশি রেগে যায়। তার এই কই মাছ হওয়া একদমই পছন্দ ছিল না, কিন্তু অরিক এখন তাকে বলে, আজ থেকে তুমি আমার মাস্টার, তুমি আমার শিষ্য, আমি যা বলবো তাই তোমাকে শুনে চলতে হবে। যদি কেউ এখানে তোমার আসল পরিচয় জেনে যায় তাহলে আমাকে হেভেনলি স্ট্রাইক নিতে হবে, আর তোমাকে তো মেরেই ফেলবে। যাই হোক, তুমি সেই মায়াবিনী সাগরে কেন গিয়েছিলে আমাকে বলো। তখন সে বলে সে তার বোনের আত্মা উদ্ধার করতে গিয়েছিল, সে যেন তাকে তার সেই জাদুকরি পাখাটাও খুঁজে দিতে সাহায্য করে। তখন তার মাস্টার বলে, আমি ভেবে দেখব। এরপরে অরিক গিয়ে সুমনের সঙ্গে দেখা করে। সুমন তার সঙ্গে গল্প করতে করতে বলে সে যেদিন জেগে উঠেছিল সেই দিন তাদের হেভেনলি গেটে এই পাখা সে খুঁজে পেয়েছে। এটা দেখা মাত্রই অরিক চিনে ফেলে যে এটা তিয়ার পাখা। সে বলে, এটা খুব একটা পাওয়ারফুল না, কিন্তু তুমি কি আশেপাশে কাউকে দেখেছিলে? তখন অরিক বলে, না, আমি তো কাউকে দেখিনি, আর এটা যে কারো হাত থেকে হয়তো পড়ে গিয়েছে। সুমন এখন তিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে সে কেমন আছে। তখন অরিক তার ব্যাপারে বলছিল যে সে একটা সামান্য কই মাছ, এজন্য সে তাকে ম্যানার্স শেখাচ্ছে, কিভাবে এখানে চলাফেরা করতে হবে, এসব কিছু। সেই দিন রাতে তারা তিনজন মিলে হেভেনের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে বসে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, আর এখান থেকে পুরো মহাকাশ অনেক কাছ থেকে দেখা যেত। অরিক যখন চা পান করছিল তখন সে জোর করে সেই চাটা নিয়ে নেয় আর খেয়ে দেখে এটা খুবই কড়া। তখন বলে, এটা আপনি কেন খান? তখন পাশে বসে থাকা রন্টু বলে, মাস্টার এটা খায় কারণ তার শরীরটা একটু খারাপ,
তাকে এখানকার ডাক্তার বলেছে দিনে 2 বার এই চা পান করতে, তাহলে সে ধীরে ধীরে স্ট্রং হয়ে যাবে। এটা শুনে তিয়া বলে সে 1000 বছর ধরে বেঁচে ছিল বরফের নিচে, তারপরও তার শরীরে কি এমন সমস্যা হতে পারে। অরিক বলে এটা আমাদের শরীরের সমস্যা নয়, তবে আমাদেরকে পাওয়ার প্র্যাকটিস করার জন্য সবসময় নিজের শরীরকে হিল রাখতে হয়। পরদিন সকালে রন্টু তিয়াকে সঙ্গে করে ভোরের কুয়াশা জমা পুকুরের কাছে নিয়ে আসে। সেটাকে বলে তুমি তো একটা কই মাছ, তাই না? অনেকক্ষণ থেকে তুমি পানিতে নামোনি, বন্ধু হিসেবে তো তোমার জন্য আমি এতটুকু করতেই পারি, তুমি পানিতে গোসল করতে পারো। কিন্তু তিয়া বলে আমার পানি পছন্দ না। তখন সে বলে কি মজা করছো? এটা বলে সে তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে তিয়া সাঁতার জানত না, এজন্য সে পানিতে ডুবতে থাকে আর মনে মনে ভাবতে থাকে অরিক যেন তাকে বাঁচাতে আসে। কিছুক্ষণ পরে রন্টু গিয়ে যখন তার মাস্টারকে বলে যে সে তিয়াকে সেই পুকুরে ফেলে রেখে এসেছে, তখন তো তার মাস্টার দ্রুত সেখানে থেকে চলে যায়। সে পানিতে ঝাঁপ দেয় আর তিয়াকে বাঁচানোর জন্য নিজের বুক দিয়ে নিঃশ্বাস দেয়। এসব কিছুর পরে রন্টু তিয়াকে বলে আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না, তুমি একটা কই মাছ হয়ে সাঁতার পারো না, এমনকি তুমি উঠতেও পারো না, তাহলে তোমার কি পাওয়ার আছে? তুমি তো ইউজলেস। তিয়া এটা শুনে অনেক রেগে যায় আর বলে আমি তোমাদের সাথে থাকবই না, আমি আজকেই চলে যাব। এটা বলে সে যখন যেতে থাকে, রন্টুও তাকে পিছু করতে থাকে। এদিকে অরিক সুমনের সঙ্গে গিয়ে দেখা করে আর কথায় কথায় তাকে বলে তুমি সেদিন আমাকে একটা পাখার ব্যাপারে বলেছিলে, তুমি কি আমাকে সেই পাখাটা দেবে? এটা শুনে সুমন একটু অবাক হয়ে বলে কিন্তু এই পাখাটা আপনি কি করবেন? তাদের কথার মাঝে সেখানে তিয়া আর রন্টু চলে আসে। তাদেরকে দেখে অরিক সুমনকে বলে আসলে সেই পাখাটা আমি রন্টুকে গিফট করতে চাই, এটা খুব একটা পাওয়ারফুল নয়, তবে আমার মনে হয় সে এটা কাজে লাগাতে পারবে। পাখার ব্যাপারে শোনা মাত্রই তিয়া চেঁচিয়ে বলে কিসের পাখা? কোন পাখা? আপনি কি ওই পাখাটা খুঁজে পেয়েছেন? এটা শুনে অরিক তার মুখ বন্ধ করে দেয় জাদু দিয়ে। তখন সুমনের একটু সন্দেহ হয়। সে তখন অরিককে বলে সে অবশ্যই এটা নিতে পারে, রন্টু তো আপনারই শিষ্য আর সে 1000 বছর থেকে এখানে আছে, কোনো সমস্যা নেই, তবে আমি তাকে পরবর্তীতে এটা দেব, প্রথমে এটা একটু পরীক্ষা করা দরকার। এটা বলে তিনি সেখানে থেকে চলে যান। অরিক তিয়ার কাছে যায় আর বলে তুমি কেন প্রত্যেকবার আমাদের মধ্যে আসছো? তোমাকে বারবার বলছি নিজের পরিচয় রিভিল করো না। তখন সে বলে ওই পাখা তো আমার, তাহলে বলতে সমস্যা কি যে ওটা আমার? তখন অরিক বলে যদি এটা বলার পরে তুমি সেটা হারিয়ে ফেলো সেটা কি ভালো হবে? আমি তো ওটা নিতেই চাচ্ছিলাম। তিয়া তখন আর কিছু বলে না আর বলে ঠিক আছে, তাহলে আপনি আমাকে সেটা নিয়ে দিন, কিন্তু এরপরে আমি আর এখানে থাকবো না। অরিক বলে তোমার যদি এখানে খারাপ লাগে আজকে রাতে তোমাকে নিয়ে ঘুরতে যাব। এটা শুনে তো তার অনেক ভালো লাগে আর সে খুশি হয়ে যায়। এদিকে সুমন বিভিন্ন ধরনের বই পড়ে খুঁজে বের করে যে সেই পাখাটি আসলে ফিনিক্সের পালক দিয়ে তৈরি। এবার তারা দুজনই সন্দেহ করে যে অরিক তার সঙ্গে করে যে মেয়েটিকে নিয়ে এসেছে সে হয়তো ফিনিক্স ক্ল্যানেরই কেউ হবে। এজন্য তারা তাদের দুজনকে হেভেনলি প্যালেসে ডেকে পাঠায়। রাজার সামনে সেই স্পিরিচুয়াল পালকের পাখা উপস্থিত করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এটা তারা চেনে কিনা আর অরিক এটা সুমনের কাছ থেকে কেন চেয়েছে। সবাই তাকে এখানে জেরা করছিল আর বলছিল তার ঘুম হঠাৎ করে কি করে ভেঙে গেল। মায়াবিনী সাগরে কি কোনো ফিনিক্স ডিমন এসে তার ঘুম ভাঙিয়েছিল? কারণ তাদের কাছে এমন স্পিরিচুয়াল পাওয়ার থাকে। টিয়া তার মুখে মুখে তর্ক করে বলে কিন্তু অরিক আপনাকে মিথ্যে কথা কেন বলবে? তখন সেখানকার সম্রাট রেগে যায় আর বলে তুমি একটা সামান্য কই মাছ হয়ে মুখে মুখে তর্ক করছো, আর এই সামান্য কই মাছ অরিকের কাছে এত প্রিয় কেন? সে কেন তার হয়ে সাফাই গাইছে এটা জিজ্ঞাসা করে। তখন অরিক তাকে বাঁচানোর জন্য বলে আসলে আমি তিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, যদিও সে একটা সামান্য কই মাছ, কিন্তু আমি তাকে ভালোবাসি, এজন্য আমি চাই না তার কোনো ক্ষতি হোক, আর তাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। সে যে তাকে ভালোবাসে এটা জানার পরে তো তিয়ার চোখে পানি চলে আসে, কারণ সেও এখন অরিককে ভালোবেসে ফেলেছে। রাজা তাদের এই অসম ভালোবাসাকে মেনে নিতে চায় না, কারণ অরিক হলো অনেক উচ্চ পদস্থ এবং সে হলো ড্র্যাগন ওরিয়ার। সে কিভাবে সামান্য একটা কই মাছকে ভালোবাসতে পারে? আর তার দায়িত্ব হলো এই পুরো পৃথিবীকে প্রোটেক্ট করা। ভালোবাসা এবং বিয়েতে তার ইন্টারেস্ট থাকা উচিত নয়। এসব কিছু শুনে তিয়া রেগে রাজাকে বলে আমি সামান্য কোনো কই মাছ নই, আমি তার যোগ্য, আমি হলাম নীলার ছোট বোন। তার আসল পরিচয় জানার পরে তো সবাই তাকে মেরে ফেলার জন্য বলছিল, কিন্তু অরিক সম্রাটকে রিকোয়েস্ট করে বলে সে সামান্য একটা ফিনিক্স ডিমন, সে কারো কোনো ক্ষতি করবে না। তার সঙ্গে এতদিন থেকে আমি বুঝতে পেরেছি যে সে আসলে পিওর একটা ডিমন, তার মনে কোনো অশান্তি বা কোনো অরাজকতা নেই। তখন সুমন সেই ফিনিক্স পালকের পাখাটা দেখিয়ে বলে সে যদি এতই সাধারণ হতো তাহলে তার কাছে এই ডিভাইন পাওয়ারের পাখা কিভাবে এলো, আর সে কিভাবেই বা তোমার বেরিয়ার ভাঙতে পারল? পরবর্তীতে তো সে আবারও সেই মায়াবিনী সাগরে গিয়ে ডিমনদেরকে মুক্ত করতে পারে, আর এমনিতেও সে হলো ফিনিক্সদের বংশধর। তার বোন তো একবার ডিমনদেরকে সহযোগিতা করেছিল, তাহলে সে করবে না তার কি গ্যারান্টি আছে?
এটা শুনে সবাই একমত পোষণ করে। তখন সম্রাট হুকুম করে তিয়াকে প্রিমিডিয়াল স্পিরিটের সঙ্গে বেঁধে শাস্তি দেওয়ার জন্য। এটা শুনে তো তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। ওরিক তাদের সবার সঙ্গে লড়াই করে আর তিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বরফের সেই লেকে যাওয়ার পরে সে তিয়াকে বলে সে তিয়ার ডিমনিক অরা লুকিয়ে ফেলবে আর তাকে পৃথিবীতে পাঠিয়ে দেবে। সেখানে গিয়ে সে নিজের কাল্টিভেশন সম্পূর্ণ করতে পারে, আর ততদিন পর্যন্ত ওরিক তার জন্য এখানেই অপেক্ষা করবে। তখন তিয়া কান্না করতে করতে তাকে বলে, আমার কোনো কাল্টিভেশন চাই না, আমি বাঁচতে হলে তোমার সঙ্গে বাঁচবো আর মরতে হলে তোমার সঙ্গে মরবো। তুমি কেন তোমার প্যালেস ছাড়তে পারছো না? আমরা কি পারি না দুজন একসঙ্গে বাঁচতে? এসব কিছু বলছিল আর কান্না করছিল। এই ইমোশনাল কথাগুলো শুনে ওরিকও কান্না করে ফেলে, কিন্তু সে আর অন্য কোনো কিছু বলে না। এজন্য এবার তিয়া বলে, ঠিক আছে, তুমি যখন চাও আমি তোমার থেকে দূরে চলে যাই, তাহলে আমি একাই যাচ্ছি। এটা বলে সে যখন যাচ্ছিল তখনই ওরিক তাকে অজ্ঞান করে দেয় আর তার উপর এমন একটা স্পেল ব্যবহার করে যার কারণে পরবর্তীতে তাদের দুজনেরই পৃথিবীতে দেখা হবে। ওরিক মনে মনে বলছিল, 1000 বছর ধরে এসব করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, এখন আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই, তোমার সঙ্গে বাঁচতে চাই। যাই হোক, তার স্পেল ব্যবহার করার পরে সে আবারও হেভেনে ফিরে যায়। সুমন তার পিছু করতে যায়। এদিকে ওরিক তার শিষ্যের হাতে কিছু একটা দেয় আর দ্রুত তাকে তিয়ার কাছে যেতে বলে আর তাকে নিয়ে পালিয়ে যেতে বলে। রন্টু তখন তিয়াকে নিয়ে পালাতে যায়। তিয়া যখন জানতে পারে সত্যি সত্যি সে আবারও তার প্যালেসে ফিরে গিয়েছে, তখন তার অনেক কষ্ট লাগে। তারা চলে যাচ্ছিল, তখনই তারা ঢোলের আওয়াজ শুনতে পায় আর বুঝতে পারে যে ওরিক কোনো বিপদে আছে। এদিকে ওরিক গিয়ে সম্রাটের কাছে সারেন্ডার করে দেয়। সে সম্রাটকে বলে সে নিজের পাওয়ার দিয়ে তিয়ার ডিমোলিক পাওয়ার সিল করে দিয়েছে, এখন সে একজন সাধারণ মানুষ, তাই যেন তারা তিয়াকে মাফ করে দেয়। কিন্তু সম্রাট তাকে রুলস ব্রেক করার জন্য শাস্তি দিতে চায়, এজন্য তাকে 80টা বজ্র আঘাতে শাস্তি দেওয়া হয়। তাকে নিয়ে গিয়ে পুলে বেঁধে রাখা হয় আর তাকে শাস্তি দিতে শুরু করা হয়। ততক্ষণে সেখানে তিয়া চলে এসেছিল। সে তাকে বাঁচাতে চাইছিল। তখনই তার বন্ধু তাকে মনে করিয়ে দেয় যে তাদের মাস্টার তাকে বাঁচানোর জন্য নিজের জীবনের অর্ধেক কাল্টিভেশন ওয়েস্ট করে দিয়েছে, সে যেন এটা না করে। কিন্তু তবুও সে তার মাস্টারকে বাঁচাবেই, এজন্য সে সুমনকে আঘাত করে আর তার কাছে থাকা নিজের সেই পাওয়ারফুল পাখাটা নিয়ে নেয়। সে এখন ওরিককে বলে, তুমি আমাকে বাঁচিয়েছিলে, এবার আমার পালা তোমাকে বাঁচানোর। এটা বলেই সে জোরে চিৎকার দিয়ে ওঠে আর তার আসল রূপে চলে আসে। সে ওখানে থাকা সবাইকে আঘাত করে, কেউ তার সঙ্গে পেরে ওঠে না, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। সুমন দেখতে পায় সেই হলো সেই লেজেন্ডারি 7 রঙের পুরনো ফায়ার ফিনিক্সের বংশধর। এবার সে বুঝতে পারে কেন সে ওই ব্যারিয়ার ভাঙতে পেরেছিল। তিয়া এক মুহূর্তও টাইম ওয়েস্ট না করে ওরিককে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। তার এই আসল রূপ সম্রাটও দেখে ফেলেছিল, আর এটা দেখে তারা আশঙ্কা করছিল আবারও ডিমনিক রিলিম এখানে ফিরে না আসে। তারা দুইজনেই এখন আইস লেগে চলে যায়। তিয়া এখানে তার পাখায় কিছু একটা দেখতে পায়। এটা আর কেউ নয়, বরং তার মায়ের প্রতিচ্ছবি ছিল। তার মা তাকে বলছিল তার মা মারা যাওয়ার আগে তার লাস্ট অরা এই পাখায় রেখে গিয়েছে, তাই তিয়া যদি বড় হয় তাহলে সে যেন একদম সাধারণভাবে জীবনযাপন করে। তারা তাদের ভাগ্য বদলাতে পারবে না, তবে এটা সম্পূর্ণ তিয়ার উপরেই নির্ভর করে যে সে কি হবে। সে যেন তার মায়ের মতো ভুল না করে, সে যেন তার জীবন ভালোভাবে অতিবাহিত করে এবং ভালো মন্দের জ্ঞান রাখে। এসব কিছু দেখে সে অনেক কান্না করছিল আর বলছিল আমার বাবা মা হয়তো আমার কারণেই মারা গিয়েছে, কিন্তু ওরিক তাকে নিজেকে দোষারোপ না করতে। যাই হোক, এরপরেও সে তার বোনকে খুঁজতে যেতে চায়, আর তার আগে সে ওরিককে বলে ওরিকও যেন তার সঙ্গে যায়। তারা দুজন প্রথমে গিয়ে পৃথিবীতে ট্রিবুলেশন করে আসবে, এরপরে পাওয়ারফুল হলে সে তার বোনকে খুঁজবে এবং মুক্ত করার চেষ্টা করবে। পৃথিবীতে যাওয়ার জন্য অরিক তাকে বলে সেখানে যাওয়ার আগে তিয়ার ভেতরে থাকা তার ডিমন কোর তার ভেতরে থেকে এক্সট্র্যাক্ট করতে হবে, নয়তো পৃথিবীতে তাকে অনেকে খুঁজে পেয়ে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কিন্তু এটা করলে তো তিয়া তার সমস্ত স্মৃতি ভুলে যাবে। সে এটা করতে চাইছিল না, কিন্তু তাকে এটা করতেই হবে। তাদের দুজনকে একসঙ্গে জীবন অতিবাহিত করতে হলে তাদেরকে এই কষ্টটা সহ্য করতেই হবে। এই জন্য তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে আর কান্না করে। এরপর তারা দুজন তাদের প্ল্যান মতো হেভেনে ফিরে যায় আর সেখানে গিয়ে সারেন্ডার করতে চায়। এটা শুনে তো সুমন অনেক অবাক হয়ে যায়। যাই হোক, এবার তিয়াকে সেখানে নিয়ে গিয়ে বেঁধে ফেলা হয়। তখন সুমন তার সঙ্গে গিয়ে কথা বলে আর বলে সে একটা বোকার মতো ডিসিশন নিয়েছে। ওই যুদ্ধের দেবতাকে ভালোবেসে সে ভুল করেছে। কিন্তু তিয়া তার কথায় রাগ করে না এবং তার কথায় ডিস্ট্র্যাক্টও হয় না। এদিকে অরিককে দেখি সে গিয়ে সম্রাটের কাছে মাফ চায় আর তার ভুল স্বীকার করে। তখন সম্রাট এতে খুশি হয়। এখন সে সম্রাটকে রিকোয়েস্ট করে বলে সে যেন তাকে তিয়ার সঙ্গে বিয়ের অনুমতি দেয়। তিয়া নিজের ডিমনকোর আহুতি দিতে রাজি আছে আর সে সাধারণ একটা মেয়ে হতেও রাজি হয়ে গিয়েছে। কিন্তু এটা শুনে সম্রাট রেগে যায় আর বলে তুমি হচ্ছে সবথেকে হাই রেপুটেড আর বংশপরায়ণ সমস্ত যুদ্ধের দেবতারা এই হেভেন এবং মর্টাল ওয়ার্ল্ড রক্ষা করে এসেছে, আর তুমি কিনা বলছো ওই সামান্য একটা মেয়েকে বিয়ে করবে? এটা আমি কখনোই মেনে নেব না। এটা শুনে অরিকের মন খারাপ হয়ে যায়। এরপর সে তিয়ার সঙ্গে দেখা করতে যায়। সে এখানে এসেছিল তিয়ার ভেতরে থাকা ডিমন কোডটা বের করে নিতে।
সে তাকে জিজ্ঞাসা করে, চাকু দিয়ে আমার বুকে আঘাত করলে কি আমি মারা যাব? অরিক তখন তাকে বলে, একটু আঘাত পাবে, কিন্তু তোমার কিচ্ছু হবে না, আমি আছি। এটা বলেই সে তার বুকে আঘাত করতে শুরু করে, আর সেই ডিমন কোর বের করার প্রসেস শুরু করে দেয়। তখনই সেখানে একটা লোক এসে তাকে বলে, আপনি যেটা চেয়েছিলেন সেটা ম্যানেজ হয়ে গিয়েছে, ভয়েড কোর নিয়ে এসেছি। এটা দেখে টিয়া মনে করে অরিক তাকে ধোঁকা দিয়েছে, আর সে আসলে তাকে পুরোপুরি ভ্যানিশ করে ফেলতে চায়। কিন্তু অরিক তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল এমনটা নয়, তার এই কাজ সম্পন্ন করতে দেরি হচ্ছে জন্য সুমন তাকে সাহায্য করে। এবার টিয়া প্রচণ্ড রেগে যায়, সে তাদের উপরে আঘাত করে বসে, আর তার ভেতরে থেকে ইনইয়াং অরা বের হয়, যেটা খুবই পাওয়ারফুল ছিল। সে চাইলেই খুব সহজে আইস লেগ মেল্ট করে ফেলতে পারবে। এজন্য তারা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে ওখানে থেকে পালিয়ে যায়। টিয়ার পাওয়ার চেঞ্জ করে সে মিলেনিয়াম ডিগ্রি পাথরটা বের হয়ে আসে বরফ গলিয়ে। সুমন সেখানে যায় আর লোভে পড়ে যায়, মনে মনে ভাবতে থাকে এই মিলেনিয়াম ডিগ্রি যদি সে একবার অর্জন করতে পারে তাহলে সে 3টা পৃথিবীর মালিক হয়ে যেতে পারবে আর সবচেয়ে পাওয়ারফুল হয়ে যেতে পারবে। এই লোভে পড়ে সে ওই মিলেনিয়াম ডিগ্রি হাসিল করার চেষ্টা করতে শুরু করে, যার ফলে এটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে শুরু করে। এদিকে টিয়া পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই লোকেরা তাকে ধরে ফেলে আর তাকে বন্দি করতে শুরু করে। অরিক তাকে সাহায্য করতে চায়, কিন্তু টিয়া আর তার কোনো কথাই শোনে না। সে তাদের হাতে থাকা ওই জাদুর গামলা ভেঙে ফেলে। এরপরে তারা দুজনেই অনেক বেশি আহত হয়ে যায়। এখন অরিক তার কাছে এসে কান্না করতে করতে বলে, আমি কখনোই এখানকার রুলস ভাঙতে পারিনি, তবে আমি তোমাকে মিথ্যে বলিনি, আমি আমার প্রমিস ভাঙিনি, আমি অবশ্যই আমার প্রমিস রক্ষা করব। এটা বলে সে টিয়াকে একটা কিস করে। আসলে এর মাধ্যমে সে নিজের ডিমন কোর টিয়ার মধ্যে দিয়ে দিয়েছিল। এখন তারা দুজনেই পৃথিবীতে চলে যাবে। টিয়া তাকে চিনতে না পারলেও সে টিয়াকে চিনতে পারবে। এটা বলে সে কান্না করছিল, তখন টিয়াও কান্না করে দেয়, আর তারা দুজনেই ধীরে ধীরে পৃথিবীতে চলে যায়। এদিকে সিনিয়র মাস্টারেরা আইস লেকে গিয়ে দেখতে পায় সেখানে সুমনের শরীর একদম পুড়ে গিয়েছে। যেহেতু লোভে পড়ে এই আর্টিফ্যাক্ট সে অর্জন করার চেষ্টা করেছিল, যার কারণে সে ডিমনে পরিণত হয়েছে। এজন্য তারা সেই আর্টিফ্যাক্টের সাহায্যে তাকে আইস লেকের নিচে ডিমন রিলিমে সিল করে ফেলে। এরপরে সিনিয়র গিয়ে সেই আর্টিফ্যাক্ট তাদের মহলের মাঝখানে সুরক্ষিতভাবে পুঁতে ফেলে, কেউ যেন এখানে থেকে খুঁজে না পায় আর এটার কোনো ক্ষতি না হয়, এজন্য অনেকজনকে সেখানে পাহারায় রেখে দেয়। এদিকে ডিমনে পরিণত হওয়া জ্বলন্ত সেই সুমনকে দেখি সে যেহেতু ডিমন রিলিমে পৌঁছে গিয়েছিল, এজন্য ডিমন কিং তার সেই অরা সংগ্রহ করে নেয়। এরপরে সে তাকে একটা জাদুর সাহায্যে পুনরায় জন্ম দিতে শুরু করে, আর তাকে বলতে থাকে, আমি হলাম তোমার মাস্টার, তোমাকে মনে রাখতে হবে এই ডিমন ক্ল্যানকে পুনরুদ্ধার করার জন্য তোমাকে আজ থেকে কাজ করে যেতে হবে, আর আমি হলাম তোমার মাস্টার। এটা বলে সে তার শরীর আবারও ঠিক করে দেয়। তখন সুমন তাকে বলে, ঠিক আছে, আপনি বলুন এখন থেকে আমি আপনার জন্য কি কাজ করব। তখন ডিমন কিং বলে, শুধু আমার জন্য নয়, আমাদের রিলিমের সবার জন্য তোমাকে প্রতিশোধ নিতে হবে। আসলে সুমন আগের সব স্মৃতি ভুলে গিয়েছিল, এজন্য সে এখন থেকে তার গ্র্যান্ড মাস্টারের জন্যই কাজ করবে। তাদের মিশন হবে ইমর্টাল ক্ল্যানকে ধ্বংস করা আর 3টা রিলিম জিতে নেওয়া। রাজা এখন তাকে নিজের গ্র্যান্ড প্রোটেক্টর ঘোষণা করে দেয়। ডিমন ক্ল্যানের সবাই এই নতুন লোকটাকে এত বড় একটা পদে দেওয়ার কারণে একটু বিরক্তই হয়। তাদের সবার মিশন ছিল সেই মিলেনিয়াম পাথরটাকে উদ্ধার করে ইমর্টাল ক্ল্যানের সঙ্গে প্রতিশোধ গ্রহণ করা এবং 3টা রিলিমের রাজা হওয়া। ডিমন রাজা এখানে তাদেরকে বলে তারা তাদের মিশনের অনেক কাছাকাছি চলে এসেছে। অনেক দিন থেকে তারা এই দিনের অপেক্ষা করছিল। খুব দ্রুতই তারা এখানে থেকে মুক্ত হয়ে যাবে। সেখানে থাকা একজন রাজাকে জানায় সেই মিলেনিয়াম ডিগ্রি হিভেনের লোকেরা আইস লেক থেকে উঠিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। এটা তাদের জন্য ছিল চরম সুযোগ, কারণ এখন একটা ফাটলের মাধ্যমে থেকে তারা বেরিয়ে আসতে পারবে। এজন্য রাজা এখন সমস্ত সৈনিকদেরকে নির্দেশ দেয় তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এখন তারা মুক্ত হয়ে যাবে। তখনই তার স্ত্রী এসে এটা করতে বারণ করে, আর তার স্ত্রী প্রেগনেন্ট ছিল, কিন্তু তিনি অনেক বেশি এক্সাইটেড ছিলেন আর বলছিলেন আমাদের ছেলে জন্মের পরে আমাদেরকে স্বাধীন দেখবে আর আমাদেরকে কষ্ট পেতে হবে না। এটা বলে সে যুদ্ধের এলান করে দেয়। এরপরেই শুরু হয় ডিমন ইমর্টাল যুদ্ধ। তারা সব গার্ডদেরকে হারিয়ে সেই মিলেনিয়াম পাথর উদ্ধারের কাজ শুরু করে দেয়। তখনই সেখানে একজন ইমর্টাল চলে আসে আর সুমনকে দেখে বলে, তুমি একটা ইমর্টাল হয়ে ডিমনদের সঙ্গে যোগ দিয়েছ। এখন সে তাদের সবার সঙ্গে লড়াই করতে শুরু করে। ডিমন কিং নিজের ডিমন কোর দিয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে, আর এদিকে সুমন গিয়ে সেই মিলেনিয়াম পাথরটা উদ্ধার করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে পারে না। এদিকে ডিমন কিংয়ের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। তার চিৎকার শুনে ডিমন কিং কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তখনই সেই মাস্টার তাকে আঘাত করে বসে। তারা আর ওই মিলেনিয়াম পাথর উদ্ধার করতে পারে না। মাস্টার আবারও সেই সিল ঠিক করে দেয় আর তারা হেরে যায়।
ডিমন রাজা এখন মারা যাওয়ার আগে সুমনকে তার ডিমন কোর দিয়ে যায় আর তাদের সবাইকে ঘোষণা করে বলে এখন থেকে সুমন হবে তোমাদের নতুন ডিমন লর্ড। এটা বলেই ডিমন কিং মারা যায়। তখন না চাইতেও তাদেরকে নতুন রাজাকে একসেপ্ট করতে হয়। এদিকে আমরা দেখতে পাই ডিমন রাজার স্ত্রী মারা গিয়েছে, কিন্তু তার বাচ্চা বেঁচে আছে। কিছুক্ষণ পরে আবার দেখানো হয় ডিমন লর্ডের স্ত্রী সেখানে পড়ে থাকলেও তার বাচ্চা সেখানে ছিল না, মানে তার বাচ্চাকে কেউ একজন নিয়ে চলে গিয়েছে। এভাবে প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই জানাবেন কমেন্টে দ্বিতীয় পর্ব দেব কিনা। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।